করে ডিভিশন বেঞ্চ ইভেন সুপ্রিম কোর্টে, সেক্ষেত্রেও ওদের কাছে তার তথ্য থাকা সত্ত্বেও তথ্য কিন্তু দেওয়া হয়নি এবং তাদের সেই কারণ হচ্ছে অযোগ্যদেরকে বাঁচানো। তার জন্য তো এই যোগ্যদের বলি দেওয়া যায় না। তো এই যারা যোগ্য রয়েছে তারা যেন পরীক্ষায় যাতে বসতে না হয় সেই ব্যবস্থা কিভাবে করতে হয় সেই বিষয়টা একটু বলুন। আর সুপ্রিম কোর্ট তো স্বীকার করে নিয়েছে টেন্টেড যারা তাদের বেতন ফেরত দিতে হবে, তার মানে এক ধরনের সেগ্রিগেশন তো সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে। সেটা তো চিহ্নিত, যারা যেটা চিহ্নিত সমস্যাটা চিহ্নিত দিয়ে নিয়ে তো সব সমস্যাতে যারা চিহ্নিত নয় তাদের নিয়ে। সেই ক্ষেত্রেই সমস্ত মিরর ইমেজের যে কথাটা বলছিল এইটা পাবলিশ করাটা অত্যন্ত প্রয়োজনীয় এবং তারপরে সেটাকে নিয়ে কমিটির ওভারসিং প্রকাশ করলেই জানা যাবে কে 2 পেয়ে চাকরি। এবং অভিজিৎ বাবু আজকে যে কথাটি বললেন এখান থেকে এসএসসি চেয়ারম্যানের কাছে যাওয়ার এই উদ্যোগটা অত্যন্ত সাধুবাদযোগ্য এবং আমরা সবাই মিলে যাবো এখন সেই কথাটা। একটা জিনিস একটু আপনি যে মিরর ইমেজের কথা বলছেন ওএমআর শিটে, এই ওএমআর শিটের মিরর ইমেজগুলো কোনোভাবে ম্যানিপুলেশন হয়েছে কিনা সেটা মানে নিশ্চিত হওয়া যাচ্ছে? নিশ্চিত হওয়া যাচ্ছে, মানে এগুলো সবই আসল, এগুলো সবই আসল, কমিশন স্বীকার করেছে। স্যার একটা জিনিস জিজ্ঞেস করছি যে যদি এসএসসি রাজি না এবার এসএসসি তো মেনে নিয়েছে যে এসএসসি যদি না রাজি হয় তাহলে সিবিআই কে বলতে হবে যে মিরর ইমেজ আপনারা এসএসসি কে জমা দিয়েছেন সেটা আমাদেরকে দিন বা আপনারা কোন একটা ওয়েবসাইটে তুলে দিন। নিশ্চয়ই ওয়েবসাইট সিবিআই এর কাছে নিশ্চয়ই আছে। সিবিআই কিন্তু অ্যাকসেপ্ট করে দিয়েছে এসএসসি যাদের হলফনামা আছে যে আমরা কোশ্চেন করতে। হ্যাঁ, তাহলে অ্যাকসেপ্ট করেছে। স্যার আমি একটা কথা বলছি, এখানে এই যে আপনি কোন সংবাদ আমাদের সঙ্গে আমাদের সাথে ও আপনার বলুন 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 যাও ওখানে যাও, সরি ওখানে যাও, সুমন যেখানে দাঁড়িয়েছে দিকে তাকিয়ে বলুন। আমি যোগ্য প্রার্থী, যেহেতু যোগ্য চাকরি আমি একটা জিনিস বলতে চাইছি, এই যে 26,000 চাকরি গেল এটার সাথে তো পরিবার এবং সমাজ জড়িত আছে। আমি একজন পিছিয়ে পড়া ব্যাকওয়ার্ড শ্রেণী থেকে উঠে এসেছি, এসটি সম্প্রদায়, কি এরকম কোনো প্রভিশন আছে কি আমরা পিছিয়ে পড়া শ্রেণী আমাদের কিছু রিভিউ পিটিশন করতে কিছু উপায় আছে? এটা উনি বলবেন, এটা এই আইনি প্রশ্নের উত্তর আমি দেবো না। আলাদা হিসেবে যেটা আমরা সব এটা দুটো শ্রেণী, এই যোগ্য অযোগ্য আমরা যোগ্যদের নিয়েছি। এখানে আলাদা শ্রেণী, এখানে কে কোন জাত বা এখানে কোনো বিষয় নেই, এখানে বিষয়টা যোগ্য এবং অযোগ্য এবং তার জন্য এই মিরর ইমেজগুলো সেটা খুব ভাইটাল এবং আমরা সেই অ্যাপিলটাই করতে যাবো। আরেকটা প্রশ্ন করছি যে এই যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের যে ভোটারটা দেওয়া হয়েছে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের মধ্যে যদি অযোগ্য কেউ থাকে তাহলে সেটা কি হয়? না ওটা তো সুপ্রিম কোর্ট বলেছে ওই ববিতার ক্ষেত্রে, যেটা করার ক্ষেত্রে ওই ববিতাই তো, তাহলে ওই মেয়েটার নাম না না ওই মেয়েটা যে নাম কি ক্যান্সার ক্যান্সার আক্রান্ত। হ্যাঁ ফিজিক্যালি আমরা যেটা শুনছি যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা তাদেরও নাকি ছাড় দেওয়ার কথা বলা হয়েছে, জানি না এটা, তাহলে তারা তাদের মধ্যে যদি কেউ অযোগ্য থাকে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ জাজমেন্টে তো এর কোনো রিফ্লেকশন নেই। না না, যদি যেখানে অযোগ্য আছে তারা বাদ যায়, কথা হলো অন্তত আপনাদেরকে বলতে হবে সুপ্রিম কোর্টে এর পরের বার যখন আপনারা যাবেন বলে আমি মনে করছি, আমি মনে করি আপনারা যেতে পারেন। সহযোগিতা আমরা সেই জন্যই চেয়েছি, কিন্তু আপনার রাস্তাটা তো যেতে হবে, রাস্তাটা হাঁটতে হবে। হ্যাঁ বলুন। হাইকোর্টেই প্রতিষ্ঠিত। আচ্ছা হ্যাঁ, নিশ্চয়ই ওনারা যখন বলছেন যে আমরা হার্ড কপি ওয়েমারের পুড়িয়ে ফেলেছি, আমার খুব সন্দেহ আছে সত্যি পুড়িয়ে ফেলা হয়েছে কিনা, তখন আর তো অন্য কোনো উপায় নেই আমাদের কাছে আসল নকল বার করার। আমার তো আগে এক্সামিনেশন রেজাল্টটা দেখতে হবে, সেখান থেকে বার করতে হবে। 25 লক্ষ হোক 30 লক্ষ হোক, তাহলে একটা মেথড তো আছে ওনাদের, কম্পিউটারাইজ মেথড, যেখান থেকে ওটা ম্যাচ করালে বোঝা যাবে যে কতজন পাস করছে কতজন ফেল করছে, তাই না? 25 লক্ষর মধ্যে এবং কত ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয়েছিল, সেই ভ্যাকেন্সির 1.10% এতে করা হবে। এটা যাই হোক, সেগুলো সব জোগাড় করে রেডি হতে হবে, তাই না? একটা টিম তৈরি করতে হবে। আপনারা তো সবাই শিক্ষিত, আমরা চাই কোনো আন্দোলনে পরিণত হোক, না হলে উনি মিরর ইমেজগুলো আপলোড করছেন না বা স্বীকার আস্তে আস্তে হবে। স্ফুলিঙ্গ থেকেই অগ্নিশিখার তৈরি হয়, আস্তে আস্তে হবে। একটাই বক্তব্য, যোগ্যদের চাকরি বাঁচাতে হবে। এই যোগ্যদের চাকরি বাঁচানোর ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সদর্থক ভূমিকা না পালন করে
গণ অভ্যুত্থানের সৃষ্টি হবে, তার জন্য আমরা প্রস্তুত। এবং আরেকটা অভ্যুত্থানের সৃষ্টি তো হবেই। আপনার কাছে আমাদের প্রার্থনা, যেহেতু আপনি প্রখ্যাত বিচারপতি ছিলেন, তো কিভাবে বাংলার যোগ্য থেকে যোগ্যতম যে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তাদেরকে এই বাঁচানো যায়, তাদের চাকরিটা বাঁচানো যায়, সেজন্যই আমরা। আপনি নিয়েছেন? আপনারা চা নিয়েছেন? চা নিন, চা নিন। আপনি কিছু খাওয়াতে পারছেন না, আমি তো চা খাই। আপনি কোন চ্যানেল থেকে হ্যাঁ বলুন। যে ক্যাবিনেটের যারা সদস্য প্রয়োজনে তাদের হেফাজতে নিয়েও সিবিআই সেটা নিয়ে আজকে আমি কথা বলছি না। এটা আজকে সুপ্রিম কোর্টের রায় হয়েছে, আমি আগে দেখবো কি দেখা হয়েছে তাতে, তারপর। বলছি যে আপনি যে জয় বড় যায় কি মেম্বাররা স্বস্তি পেলেন অনেকটা, সেটা হতে পারে। হ্যাঁ না না না, আশা হতে হওয়ার কিছু নেই। কারণ চিফ জাস্টিসের বেঞ্চ কেন এটাতে বিচার ব্যবস্থা হস্তক্ষেপ করবে না তার কারণ দেখিয়ে এটাকে খারিজ করেছেন। পুরো আলোটা খারিজ করেছেন বলে আমি শুনিনি, আমি শুধু সিবিআই পার্টটা খারিজ করেছেন বলে শুনেছি। তাহলে বাকি অর্ডারটা রয়ে গেছে, হাইকোর্টে পেন্ডিং। হ্যাঁ মূল মামলা, তাহলে সেখানে ওইটা নিয়ে হিয়ারিং হবে মূল মামলা। স্যার আপনি একটি কমিটি গঠন করার কথা বলছেন এবং গতকাল যেটা জানা যাচ্ছে নেতাজি ইন্ডোরের সভার পরই মুখ্যমন্ত্রী একটি টাস্ক ফোর্স গঠন করেছে, সেখানে থাকছে শিক্ষা সচিব, আইনজ্ঞ, শিক্ষকদের প্রতিনিধি সহ ব্যক্তিত্ব। কে শিক্ষকদের প্রতিনিধি? উনি তো নিজের লোক ঢুকিয়েছিলেন ওখানে যে কুপন সিস্টেম করেছিলেন সেটা করেছিলেন না নিজের লোক ঢোকানোর জন্য। উনি একটা ভাওতাবাজির কমিটি তৈরি করে দেবেন না, সেটা মেনে নিতে হবে। ওই কমিটি চলবে না, সকলকে নিতে হবে। যারা আজকে পশ্চিমবঙ্গে পরিচিত মানুষ, দায়িত্বশীল মানুষ, তাদেরকে নিতে হবে। ওনাদের উনি কটা চাকরির জনকে বসিয়ে দেবেন আর তারপর সেটা টাস্ক ফোর্স হয়ে যাবে, তা হবে না। ওইসব ভাওতাবাজি ছাড়ুন, মানে ছাড়তে বলুন মুখ্যমন্ত্রীকে। এটার বাইরে, আজকের এই সাবজেক্টের বাইরে দয়া করে প্রশ্ন করবেন না, কারণ আমি কোনো উত্তর দেবো না। আপনি সাংসদ, আবার আপনি একসময় বিচারপতি ছিলেন, কাজও করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মৌহা মৈত্র তাকে যেভাবে আজকে উনি আক্রমণ করেছেন, ভার্সেটাইল ইন্টারন্যাশনাল লেডি এইভাবে আক্রমণ করেছেন, উল্টোদিকে মৌহা মৈত্র বলছেন আর সহ্য করা যায় না, এনাকে দল থেকে বহিষ্কার করা, কিভাবে মন্তব্য করেছেন? ওদের দলের ব্যাপার, ওরা এটা নিয়ে আমার কিছু বলার নেই। তবে আমি সাংসদ হিসেবে লক্ষ্য করেছি মহুয়া মৈত্র অত্যন্ত ওয়েল প্রিপেয়ার্ড হয়ে সংসদে আসেন এবং যে বক্তব্যটা রাখেন সেটা কল্যাণ ব্যানার্জির চেয়ে অনেক চোখা এবং অনেক পাণ্ডিত্যপূর্ণ বক্তব্য। আপনার কি কখনো মনে হচ্ছে যে যেভাবে বোতল ভাঙছেন অন্য সাংসদ মানে কলিগের মতো আচরণ করেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়? যাকে ওসব নিয়ে আমি আজকে আলোচনা করবো না। আমি শুধু ওইটুকুই বললাম যে আমি মহুয়া মৈত্রকে যতটা পার্লামেন্টারিয়ান হিসেবে দেখেছি তাতে উনি কল্যাণ ব্যানার্জির অনেক ওপরে, এটা আমি দেখেছি। সকলেই দেখেছি। মহুয়া মৈত্র পার্লামেন্টারিয়ান হিসেবে আপনি কল্যাণ ব্যানার্জি থেকে আগে রাখছেন? হ্যাঁ, কেন, তাতে কি হয়েছে? মহুয়া মৈত্রকেই তো বিজেপি পার্লামেন্টারি হিসেবে বহিষ্কার করেছে। হ্যাঁ বলুন, আর অন্য কোনো প্রশ্ন আছে? আমরা তাহলে চলুন হেঁটে চলে যাই। এসএসসি তো এখানে কাছেই, এসএসসি অব্দি যাই। শুনছি ওনাদের চেয়ারম্যান নাকি বেরিয়ে গেছে 1:30টার সময়। প্রথমে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলো, একজন অফিস কর্মী বললেন যে চেয়ারম্যান আছেন, পরে আবার তিনি জানালেন যে না চেয়ারম্যান বেরিয়ে গেছে। তো বেরিয়ে গেছেন, আমরা ওই অব্দি যাই, দেখি পুলিশের ভূমিকাটা কি হয়। চলুন, আমরা কোনো স্লোগান দেবো না, কিছু করবো না, প্লেন অ্যান্ড সিম্পল ফুটপাথ দিয়ে হেঁটে যাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কেন হেঁটেই যাবো, আমাদের তো কষ্ট করতে হবে। এখান থেকে এটা পেরিয়ে, করুণাময়ী পেরিয়ে আপনারা কিসে যাবেন? করুণাময়ী যেতে হবে না, আমরা রাস্তা আছে। তাহলে চলুন আমরা ওখানে গিয়ে দাঁড়ান, আমি যাচ্ছি। আমি অবশ্য গাড়ি করে যাবো। হ্যাঁ।